সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ওনাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি ইউটিউবে দেখে নিতে পারেন, আবার বিবিসি বাংলার যে অনলাইন মাধ্যম সেখানেও দেখে নিতে পারেন। এবং এই সাক্ষাৎকারটি যদি আপনি খুব ভালো করে দেখেন বা ভালো করে পড়েন, আপনার অভিজ্ঞতাকে যদি একটু কাজে লাগান, বুদ্ধি, বিবেক, চেতনাকে যদি একটু কাজে লাগান, তাহলে এই ডক্টর ইউনূস সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে যে এই মানুষটি কেমন, তার চিন্তাধারা কেমন, তার দূরদর্শিতা কেমন, তিনি কেমন কৌশলী, তিনি ধূর্ত, তিনি একটা দুর্নীতি পরায়ণ মানসিকতার ব্যক্তি কিনা, তিনি দেখেও না দেখার ভান করেন কেমন করে, তার চোখে মুখের আকৃতিগুলো খেয়াল করবেন ইউটিউবে যদি দেখেন আপনি। তো এই আমি পড়েছি এবং ইউটিউবে আমি দেখেছি, এই দুটো জায়গা থেকেই আমি যে বিশ্লেষণগুলো আজকে করব ওনার সম্পর্কে, মানে প্রথমত কথাগুলো বলতে আজকে কেমন লাগছে, উনি মিথ্যাবাদী বলা তো ঠিক হবে না, উনি অসত্য কথা বলেন, এক। দুই, প্রচণ্ড পরিমাণে ধূর্ত বুদ্ধিমান আর চালাক বা ধূর্ত মানুষের মধ্যে পার্থক্য আছে, উনি ধূর্ত মানুষ। তৃতীয়ত বলবো উনি কৌশলী, প্রচণ্ড কৌশলী। ওনার মুখ এবং মন, কথা এবং কাজ, যেটা বলি না, মুখের কথা এবং মনের কথা এক নয়, প্রচণ্ড ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে কথা বলেন, যার জন্য ওনার কথা বিশ্বাস করা বোকামি ছাড়া কিছু নয়। এরপর যেটা বলবো, উনি দুর্নীতিপরায়ণ ব্যক্তি। তারপরে যেটা বলবো যে উনি যেটা করেন সেটা উনি মুখে বলেন না, আর মুখে যেটা বলেন সেটা উনি করেন না। ওনার যে চারিদিকে বাংলাদেশে যা কিছু ঘটছে সেই সমস্ত কিছু তার কাছে খবর আসার মতো হয় ওনার মাধ্যম নেই, বা সেই দূরদর্শিতা ওনার নেই। আর না হলে উনি জানছেন, বুঝছেন, অথচ সেইগুলোকে তিনি এড়িয়ে যাচ্ছেন। এবার আমি একটা একটা করে বিশ্লেষণে আসি। ওনাকে যখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশের পরিস্থিতি তো আগের চাইতে আইন শৃঙ্খলা অনেক খারাপ হয়েছে, কিন্তু সেটা তিনি মানতে রাজি নন। ডক্টর ইউনূস বলছেন, কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা আগের তুলনায় খারাপ হয়েছে? উনি মানছেন না। এই যে দুদিন আগে পাবনাতে গাছের ডাল ফেলে 40টির উপরে বাসে ছিনতাই হলো, এটা আইন শৃঙ্খলার অবনতি নয়। 3-4 দিন আগে প্রায় 100-র কাছাকাছি মহিলাদের সারা বাংলাদেশে ধর্ষণ করা হয়েছে, এটা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি নয়। ওনার কাছে উনি কি শুনতে পান না নাকি, না পেপার পড়েন না, আমি জানি না। তবে একটা ব্যাপার হতে পারে, ওনার তো বয়স এখন 84-85, কেউ বলেন 86, হয়তো স্মৃতিভ্রম হয়েছে, শুনলেও মনে থাকে না, স্মৃতিতে ধরে রাখতে পারেন না। তো এইরকম একজন স্মৃতিভ্রষ্ট মানুষকে যদি একটা দেশের সরকারের প্রধান করে রাখেন, সেই দেশের কি অবস্থা হবে বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস বলি, উনি প্রচণ্ড পরিমাণে প্রতিহিংসা পরায়ণ, ধূর্ত, কৌশলী, অসত্য কথা বলেন। তিনি অসত্য কথা তো বলেনি, কৌশলী, ধূর্ত, সেই সঙ্গে তার যে মানসিক সততা নেই। কেন বলছি, এবার আমি যদি আরেকটু ব্যাখ্যায় আসি, আইন শৃঙ্খলা উনি বলছেন আগের তুলনায় যে কোনো সময়ের চাইতে ঠিক আছে। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে প্রথম দিকে যেভাবে রাজনৈতিক দলগুলি সবাই আপনাকে সমর্থন দিয়েছিল, সেনাবাহিনী, সেটা কি এখনও রয়েছে? বলছেন হ্যাঁ, এখনও আছে। তো সমস্ত রাজনৈতিক দল এখনও ওনাকে সর্বাত্মকভাবে সমর্থন আছে? এটা মনে হয় যে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে সবাই সমর্থন দিয়ে আছে?
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সেনাবাহিনী এই মুহূর্তে কি, উনি বলছেন একবার অ্যাবসলিউটলি সব ঠিক আছে। মানে উত্তরগুলো দেখুন, মানে যা বাংলাদেশের পরিস্থিতি আর ওনার উত্তর। বাংলাদেশের জনগণের পরিস্থিতি কি, উনি বলছেন খুব ভালো আছে। আবার সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে বাংলাদেশের মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রশ্ন তুলেছেন যে জনমানুষ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। উনি সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে উনি বলেছেন কি, জনমানুষ উঠছে, মানে জনমানুষ মানে সাধারণ জনগণের মনে প্রশ্ন উঠলে ওনার কোনো যায় আসে না। এত ধূর্ত, এত চালাক, এত কৌশলী, মানে ভোট করাবো করে ওনার টার্গেটই হচ্ছে, লক্ষ্যই হচ্ছে যে কি করে ক্ষমতাটাকে এক্সটেন্ড করে নিয়ে যাওয়া যায়। মানে বুড়ো বয়সের ভীমরুতি বলে না, ওনার তো আর স্মৃতিতে কাজ করছে না। প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ মানুষ, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি ক্ষমতায় বসেছেন, মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশটাকে ধ্বংস করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে আন্দোলন করিয়েছেন, অর্থ আমেরিকা থেকে নিয়ে এসে নিজের কোম্পানির কর মুকুব করে নিয়েছেন, আগামী 5 বছর যাতে আর কোনো কর ইন্টারেস্ট না লাগে সব ব্যবস্থা করে নিয়েছেন। মানে প্রচণ্ড দুর্নীতিপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ, ধূর্ত, অসত্য কথা বলেন। মানে স্মৃতিভ্রম বলবো কিনা, স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছে কিনা তা জানি না। 84-85 বছর বয়স, উনি বাংলাদেশের কোথায় কী হচ্ছেন উনি কিছুই জানেন না, না ওনাকে কেউ খবর দেয় না, নাকি উনি পেপার সংবাদ মাধ্যম কিছু পড়েন না। আবার উনি বলছেন যে একটা দল নাকি সব কিছু আনসেটেলড করছে, মানে আওয়ামী লীগ। কেন? তো এই যে কর্মসূচি দিচ্ছে এটা ওটা বলছে। একটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা একটি দল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী একটি দল আওয়ামী লীগ, তার সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এতে আপনার সমস্যা কি ডক্টর ইউনূস সাহেব? আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি নিষিদ্ধ করতে পেরেছেন? আপনার ক্ষমতা নেই, আপনি পারবেন না। তো একটি দল যখন নিষিদ্ধ নয়, সেই দলটি কর্মসূচি পালন করবে, তাহলে দেশ আনসেটেলড হবে কেন? তাহলে তো এটা বলতেই হয় যে শেখ হাসিনার আমলে ছাত্রদের দিয়ে আপনি আনসেটেলড করিয়েছেন, এই ছাত্ররা দেশটাকে আনসেটেলড করেছে আন্দোলনের নামে। মানে কোথায় কি উত্তর দিচ্ছেন? আসলেই ওনার বয়সে স্মৃতিভ্রষ্ট হয়েছে। আর এত প্রতিহিংসা থাকলে হয়? আওয়ামী লীগ নেতা ধরো, মুক্তিযুদ্ধের চেতনায় যারা মানুষ তাদেরকে ধরো, আর এই রাজাকারদের নিয়ে চলবো। উনিও রাজাকার, তো ওনার কথা কাজেই বোঝা যাচ্ছে উনি রাজাকার। উনি 1971-এ মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ করেননি, খোঁজ খবর নিলে জানা যাবে উনি রাজাকার। রাজাকার যদি বা না হন, উনি রাজাকারদের সমর্থক, মানে পাকিস্তানের পন্থী, বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। তো উনি যাই হোক সংস্কার করবেন, সংস্কার না করে তো উনি ভোট করবেন না, মানে জাতামাতা করে ওনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। তো সাংবাদিক যখন পরিসংখ্যান দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে একবারে যুক্তিসহ তথ্য দিয়ে বলছেন, উনি তাও মানতে চাচ্ছেন না যে না 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 দেশ আগের তুলনায় অনেক ভালো আছে, আগের তুলনায় ভালো আছে। তো যেহেতু রাতারাতি কোনো কিছু হয়ে যাবে না, রাতারাতি পরিবর্তন চাইলে হবে না, কিন্তু দেশ আগের তুলনায় ভালো আছে। বাংলাদেশের জনগণ কি মনে করেন, বাংলাদেশ কি আগের তুলনায় ভালো আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবেন যে না, আগে যেভাবে বাংলাদেশ ছিল সেই পরিস্থিতি থেকে এখন বাংলাদেশ ভালো আছে? এটা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না। কিন্তু উনি বলছেন বাংলাদেশের যে পরিস্থিতি অবনতি হয়েছে এটা উনি মানছেন না। অপরাধের সংখ্যা যখন তথ্য দিয়ে বলছেন সাংবাদিক, তখনও তিনি মানছেন না। সাংবাদিক যখন বলছেন যে 6 মাসে ডাকাতির সংখ্যা 50% বেড়েছে, এটা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, আমি সেটাই বলছি, হয়তো পরিসংখ্যান ভিন্ন হতে পারে, কিন্তু এটা আছে এবং হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? উপদেষ্টা বলছেন আমরা চেষ্টা করছি। সমস্যা আপনি জানেন, আমিও জানি। প্রথম দিকে পুলিশ ছিল যে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করছিলাম তারা ভয় রাস্তায় নামছিল না। 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে, কাজেই মানুষ দেখলেই সে ভয় পায়। মানে 2 দিন আগে
তারা এদেরকে গুলি করেছে, মানুষ দেখলেই ভয় পাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর বুঝুন, দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কারা কাদেরকে গুলি করেছে? পুলিশ পাবলিককে না পাবলিক পুলিশকে? এটা কিন্তু ক্লিয়ার করে উনি বলেননি যে দুদিন আগেই এরা এদেরকে গুলি করেছে। আগে তারা এদেরকে গুলি করেছে। তারা বলতে কারা, আর এদেরকে বলতে কাদেরকে? তাহলে পুলিশকে গুলি করেছে তাই পুলিশ ভয় পাচ্ছে, তাহলে বুঝতে পারছেন। আর যদি পুলিশ জনগণকে তাহলে গুলি করেছে, উনি সেটা বলতে চাইছেন, উনি কিন্তু ক্লিয়ার করেননি। তো যাই হোক, প্রথম দিকে পুলিশ নামতে ভয় পাচ্ছিল, পরে আস্তে আস্তে যাই হোক, এখন আস্তে আস্তে সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। যাই হোক, তো তারপর বিবিসি বাংলা সম্পাদক তখন জিজ্ঞাসা করেছেন যে মব জাস্টিস চলছে, বিশৃঙ্খলা চলছে, 32 নম্বর মানে সহ সারা দেশে অনেক বাড়ি ভাঙচুর হয়েছে, আর দীর্ঘদিন ধরে সব চলছে, আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা রাখেনি, কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি, আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নিতে পারেনি, পালন করতে পারেনি। অথচ এই প্রশ্নের উনি উত্তর দিচ্ছেন, সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়ে নিয়ে তাদের মানসিকতা থেকে এখনও মুক্ত হতে পারেনি, এটা একটা জিনিস হতে পারে। আর একটা হলো, আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যেন রিপোর্ট করতে পারে। আচ্ছা, 32 নম্বর বাড়ি ভাঙচুরের প্রশ্ন করা হলো, কেন ভাঙা হলো? সারা বাংলাদেশে বাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন, সেটা আপনি উপদেষ্টা হিসাবে কী নির্দেশ দিয়েছিলেন তাদের? অথচ উনি সারা দেশে কি রিপোর্ট করতে বলা হয়েছে, কি ইন্টারনেট তৈরি করতে হচ্ছে, মানে অনলাইন পেজ করতে বলা হয়েছে, মানে কতটা চালাক, কতটা মানে কুটিল জটিল বুদ্ধি মানসিকতার মানুষ উনি বুঝতে পারছেন। বাংলাদেশটাকে ধ্বংস করে, ওনার প্রতিহিংসা চরিতার্থ করে, ওনার কোম্পানির মানে সব কিছু করটার মিটিয়ে নিয়ে ব্যাস উনি কেটে পড়বেন। এ কি মানে কোনো একটা উত্তর হচ্ছে? সারা বাংলাদেশের পরিস্থিতি উনি জানেন না, একটা উপদেষ্টার পদে। বাংলাদেশের জনগণ যাদের বুদ্ধি জ্ঞান আছে তারা কি দেখতে পাচ্ছেন না এসবগুলো? একটা অযোগ্য মানুষ শিক্ষিত হলেই কি দেশ পরিচালনা করতে পারে? অত সোজা জিনিস নয়। দেশ পরিচালনা করা আলাদা জিনিস, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা অনেক কঠিন কাজ। ইন্টারনেট করে দিয়েছি, তার রিপোর্ট লেখাতে বলে দিয়েছি, অমুক তমক, মানে থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটাকে বাঁচার জন্য অনলাইন করেছি। আপনাকে জিজ্ঞাসা করলো 32 নম্বর ধানমন্ডি বাড়ি ভাঙচুর হয়েছে, সারা দেশে বাড়ি ভাঙচুর হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা নিতে পারেনি কেন, সেটা জবাবদিহি করুন। তাহলে আপনি প্রশাসনকে যেতে দেননি, সেটা বলুন। ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করেছেন, এটা আপনি কি উত্তর দেবেন? আপনার উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তো যাই হোক, মানে কি বলবো, কি ওনার যে সাক্ষাৎকারটা আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন, মানে আপনি যত ধীরে সুস্থে পড়বেন তত বুঝতে পারবেন যে এই মানুষটি কতটা মানে চিন্তা চেতনায় কতটা জটিল এবং কুটিল। বাংলাদেশটাকে উনি ধ্বংস করতে এসেছেন, ধ্বংস করে দিয়ে চলে যাবেন। ওনার দ্বারা বাংলাদেশের উন্নতি অসম্ভব। উনি কিছু দেখতেই পাচ্ছেন না বাংলাদেশের। মানে একটা লোক যদি ধরুন একটা কোন জায়গায় সমস্যা, বা ধরুন আপনার একটা মানুষ ডাক্তারের কাছে গিয়েছে, তো ডাক্তার যদি রোগটাই বুঝতে না পারে, রোগটাই অস্বীকার করে, তার চিকিৎসা করবে কী করে? তো সারা বাংলাদেশ জুড়ে যে লুটপাট, রাহাজানি, আইন শৃঙ্খলার অবনতি, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, সারা বাংলাদেশ জুড়ে মব জাস্টিস চলছে, ভাঙচুর চলছে, তো এর মধ্যে কি উনি মানেনি না, তাহলে কি করে সে সমাধানগুলো হবে? আবার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে কিনা উনি মানতে চাইছেন না। অথচ প্রশাসনের ব্যক্তিরাই ছাত্রদের যে দল তৈরি হলো, বাস আনার জন্য প্রশাসন ব্যবস্থা করে দিচ্ছে। এই ছাত্ররা অত টাকা পেল কোথায়? প্রশ্ন তো উঠবে। বিবিসির বাংলার যিনি সাধারণ সম্পাদক, সাংবাদিক, উনি জিজ্ঞাসা করছেন যে আমি যদি একজনের কথা বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমানুষের সংশয় হয়েছে। প্রধান উপদেষ্টার উত্তর দেখুন কি কৌশলী, জনমনে। ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা। চিন্তা করতে পারেন, মানে একটা ভদ্রতা বজায় রেখে উনি যে জনমানুষের প্রশ্ন উঠছে সেটা বলছেন, মানে নিজের না বলে ডাইরেক্ট। অথচ উনি বলছেন জনমানুষ, ইনাকে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে না। ইনি ডেভিল হান্ট অপারেশন করবেন, ডেভিল মানে শয়তান ধরবেন। তো সবচাইতে বড় শয়তানটি কে বলুন তো এখন বাংলাদেশে, যার জন্য এই বাংলাদেশটা ধ্বংস হচ্ছে? বলুন তো,
তারপরে বিবিসি বাংলা থেকে প্রশ্ন করা হয়েছে, তাদের মনে কেন সন্দেহ তৈরি হবে? প্রধান উপদেষ্টা বলেন, সে করেনি তো, সে কথাই বলছি। আমরা যখন বসি কেউ তো বলে নাই যে সন্দেহ আছে, সে বলেছে আমরা আপনাদের সঙ্গে আছি। মানে এই যে জনমানুষের সন্দেহ হচ্ছে, এটা ওনার কোনো যায় আসে না। মানে কী বলা যাবে? সমান দর্শক, আপনারা কি মনে করেন সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।